তুই তুই কি শিওর এখানে তেনাদের কেউ আছেন? দেখ পিলি, ইউরোপ আমেরিকা ঘুরে না আমার 33টা হন্টেড হাউস ভিজিটের এক্সপিরিয়েন্স আছে, বুঝলি? আর তাছাড়া যেসব গ্যাজেটস এনেছি না, ভূত বাবা যে যেখানে ঘাপটি মেরে থাকুক না কেন, ঠিক ঘেঁটি ধরে টেনে বার করে আনবো। দেখ মিলি, এতটা বাড়াবাড়ি করিস না। বাড়িতে জানতে পারলে কিন্তু তুল কালাম কাণ্ড করবে। তুইও না পিলি, সেই একই রকম ভিতর ডিম রয়ে গেলি। এত বড় হয়েছিস তাও এখনো বাচ্চাদের মতো ভয় পাস। বাদুর আর চামচিকের মধ্যে পার্থক্য কিছু আছে কি? ওদের নিয়ে কোনো চিন্তা নেই রে, তুই ওদের বিব্রত না করলে ওরাও তোকে ঘাঁটাতে আসবে না। একদম ঠিক জায়গাতেই এসে পড়েছি, বুঝলি? আমার মনে হয় এখান থেকে আমাদের আর খালি হাতে ফেরত যেতে হবে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন। আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত। গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো? হ্যাঁ, আশা করি অবশ্যই করছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, একদম বিনামূল্যে। কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন, ঠিক আছে? তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক। It is really true, or a simple hoax? দেখ, আমি নিজে তো কখনো এই ভুতুড়ে বাড়িতে খোঁজ নিতে যাইনি, তবে জন্মের পর থেকেই শুনে আসছি যে ওখানে কিছু না কিছু গণ্ডগোল রয়েছে। আর সম্প্রতি যা ঘটলো তাতে গ্রামের মানুষজনের সন্দেহ আরও বেড়ে গিয়েছে। আগে যাও বা দিনের বেলা কেউ কেউ ওদিকে যেত শুনেছি, এখন তো আর কেউ ভুলেও ওদিকের পথ মারাবে না। তাহলে তো বস খোঁজ নিতেই হচ্ছে। আফটার অল আমার মাদারল্যান্ডের এমন একটা ফেমাস, রাদার আইভিসে এমন একটা ইনফেমাস প্লেস রয়েছে, আর সেটা আনএক্সপ্লোর্ড হয়েই রয়ে যাবে। সেটা কি করে হয়? এই এক মিনিট, তুই কি ওখানে যাওয়ার কথা ভাবছিস নাকি? সার্টেনলি, আমার দেশের বাড়ির কাছে এমন একটা এক্সাইটিং প্লেস রয়েছে, সত্যি জানা থাকলে না কবেই ঘুরে আসতাম। আচ্ছা, সে না হয় দিনের বেলা তোকে একবার দূর থেকে দেখে নিয়ে আসবো খন, ঠিক আছে? ধুস, ওতে কি হবে? আমার চাই রিয়েল অ্যাডভেঞ্চার। তাছাড়া ওই বাড়িটারও না একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন দরকার। ও দেশে সব হয় কি না ঠিকঠাক জানা নেই, তবে ইউএসএতে কিন্তু অনেক রিসার্চ সোসাইটি আছে যারা হন্টেড হাউসগুলোতে নিয়মিত ঘোস্ট হান্টিং করে বেড়ায়। আমি নিজেও বছর দুয়েক হলো ওই আর কি একটা সোসাইটির সাথে যুক্ত হয়েছি। বেশ কয়েকটা মিশনে গিয়েছি জানিস। দ্যাটস সো মাচ এক্সাইটিং এক্সপিরিয়েন্স। দেখা হলে সব গুছিয়ে বলবো তোকে। আমি ঠিক করেছি এখান থেকেই কয়েকটা গ্যাজেটস নিয়ে যাব। অন্তত একটা রাত না থাকলে না ঠিকঠাকভাবে বোঝা যাবে না। দেখ মিলি, এতটা বাড়াবাড়ি করিস না। বাড়িতে জানতে পারলে কিন্তু তুল কালাম কাণ্ড করবে। তুইও না পিলি, সেই একই রকম ভিতর ডিম রয়ে গেলি। এত বড় হয়েছিস তাও এখনো বাচ্চাদের মতো ভয় পাস। শোন, আমি কিন্তু ওখানে যাচ্ছি। বাড়িতে কিভাবে ম্যানেজ করবি সেটা কিন্তু পুরোটা তোর রেসপন্সিবিলিটি। আমাকে তো চিনিসই, এত সহজে ব্যাক আউট করার পাত্রী কিন্তু আমি নই। আর শোন না, সামনের মাসে এই 3টে ল্যান্ড করছি। তোদের কাউকে আর ঠেঙিয়ে এয়ারপোর্ট অবধি আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, এখন তাহলে রাখছি। ওকে, বাই।
সৌমিলি ফোনটা কেটে দেওয়ার পরেও ক্ষণকাল জড়বৎ হয়ে বসে রইলাম। যা ডান পিটে গেছো মেয়ে, তাতে নির্ঘাত ওই ভুতুড়ে বাড়িতে যাবেই, আর সাথে আমাকেও টানবে। ওর আবদার আর বাড়ির অমত, এই দুটো কিভাবে একসাথে সামলাবো সেটা ভেবেই আমার পেটের ভিতর কেমন যেন গুড়গুড় করতে লাগলো। সৌমিলি ও পিয়ালি, ওরফে মিলি আর পিলি, প্রায় পিঠোপিঠি দুই বোন আমরা। সম্পর্কে ও আমার পিস্তুত বোন। পিসিরা প্রায় বছর 10 হলো প্রবাসী। এদেশ ছাড়ার আগে দুটি বোনে গলা জোড়াজুড়ি করে খুব কেঁদেছিলাম। তখন কতই বা বয়স হবে আমাদের, ওই 10 কি 12। তবে বিদেশে চলে গেলেও মিলির সাথে আমার আত্মিক বন্ধনটা কিন্তু পুরোপুরি ছিন্ন হয়নি। ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া সবেতেই এই বছরে নিয়মিত সংযোগ রক্ষা হয়েছে। এত বছর পর সামনের মাসে সৌমিলি একাই আসতে চলেছে আমাদের গ্রামের বাড়িতে। পিসিমনির শরীরটা একটু খারাপ বলে উনি আর আসতে পারছেন না। সময়টা দুর্গাপুজোর মাস। ভেবেছিলাম এত বছর বাদে চাক্ষুষ দেখা, দুই বোনে মিলে পুজোর সময়টা দারুণ হই হুল্লোড় করে কেটে যাবে। এখন তো দেখছি ভালোই গেড়োই পড়লাম। মিলিটা সেই আগের মতোই গোয়ার গোবিন্দ রয়ে গিয়েছে। মাথায় একবার ভূত ঢুকলে তাড়ানো মুশকিল। আর এই তো সত্যিকারের ভূত প্রেতের মামলা। ঘটনাটা একটু খুলেই বলি তাহলে। আমাদের গ্রামের এক প্রান্তে একটি জরা জীর্ণ পোড়ো বাড়ি রয়েছে। বাড়িটা ছিল গ্রামেরই এক জমিদার বংশের। মল্লিক বাড়ি নামেই স্থানীয়রা চেনে। সেই বাড়ির বর্তমান শরিকরা কেউই আর ওখানে থাকে না, সকলেই দূর দূরান্তে চলে গিয়েছে। ফাঁকতালে কেউ কেউ বাড়িটা দখল করার চেষ্টা করছিল, কিন্তু কেউই এক রাতের বেশি টিকতে পারেনি। একদম সঠিক কেউ ভূত প্রেত দেখেছে বলে বদনাম না দিলেও যারাই ওখানে রাত্রিবাস করতে গিয়েছে তারাই কিছু না কিছু অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছে। এমনকি পরবর্তীকালে তাদের কারোর কারোর মস্তিষ্ক বিকৃত হয়েছে বলেও গুজব আছে। তারপর থেকে আর কেউই সাহস করে ওদিকের পথ মারাতো না। তবে একদম সাম্প্রতিক একটা ঘটনায় ফের নিউজ মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। কিভাবে না জানি খবর পেয়ে কলকাতার কিছু কলেজ পড়ুয়া নিছক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যেই হয়তো মল্লিক বাড়িতে রাত্রিবাস করতে গিয়েছিল। 3টি ছেলে ও 2টি মেয়ে। রাতে তাদের কি অভিজ্ঞতা হয়েছে তা ঠিক জানা যায়নি, কিন্তু পরের দিন সকালে ওদের 5 জনকে অক্ষত অবস্থায় পাওয়া গেলেও কেউই আর প্রকৃতস্থ অবস্থায় ছিল না। ছেলেগুলি যদিও বা সাময়িক পরিচর্যার পর কিছুটা ধাতস্থ হয়েছিল, মেয়ে দুটির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেমন যেন নেশার ঘোরে কথা বলার মতো অনবরত বিড়বিড় করে যাচ্ছিল, আর বারবার কড়ি কাঠের দিকে আঙুল নির্দেশ করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। লোকাল থানা পুলিশ থেকে তদন্ত করলেও রাতে ওদের সাথে সঠিক কি হয়েছিল তা এখনো পুরোপুরি ধোঁয়াশাময়। সোশ্যাল মিডিয়া মারফত কোনোভাবে সৌমিলির চোখে পড়েছে ব্যাপারটা, আর তারপর থেকেই ওর গগনচুম্বী আগ্রহ। শখানেক মেসেজের পর আজ নিজেই ফোন করে বিস্তারিত জেনে নিল। এবার কি পদক্ষেপ নেবে তা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি। যতদূর ওকে চিনি তাতে যা বলেছে তা করবেই, কিন্তু বাড়িতে এইসব প্ল্যানিং জানতে পারলে আর রক্ষে থাকবে না। ঠিক
ভীতু না হলেও আমি নিজে চিরকাল কিছুটা সাবধানী প্রকৃতির। কোনো বিষয়ে অহেতুক নাক গলাতে যায় না। ভূত প্রেত থাকলে থাকুক, তেনাদের রাজ্যের সুখে শান্তিতে, খামোখা কেউ কারোর শান্তি ভঙ্গ না করলেই হলো। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে এই জেদি একরোখা মেয়েটিকে সামলানো মুশকিল হবে। উপরন্তু আমার নিজের কপালেও বিস্তর দুর্ভোগ লেখা রয়েছে, বুঝতেই পারছি। সাথে ঝুল পড়া আদ্যিকালের পুরো বাড়িটাতে ঢুকে প্রথমেই শিকারি কুকুরের মতো কয়েকবার নাক টানল সৌমিলি। তারপর সহর্ষে হাততালি দিয়ে উঠল। সামনে হলঘরের কড়িকাঠে কয়েকটা বাদুড় উল্টো হয়ে ঝুলে পরম সুখে দিবানিদ্রা দিচ্ছিল। আচমকা ঘরের অখণ্ড নিস্তবতা ক্ষুণ্ণ হওয়াতেই বোধ হয় চরম বিরক্তিতে ছটপট ছটপট শব্দ করে ডানা ঝাপটা দিল। একদম ঠিক জায়গাতেই এসে পড়েছি, বুঝলি? আমার মনে হয় এখান থেকে আমাদের আর খালি হাতে ফেরত যেতে হবে না। বহু বচনে আমরা শব্দটা ব্যবহার করলেও হাঁচি মোটে সাকুল্যে দুজন। বলাই বাহুল্য, মিলি আমাকেও ওর কুকর্মের সঙ্গিনী হিসেবে টেনে এনেছে। কলকাতার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি এমন একটা বেমালুম মিথ্যে কথা বলেই এখানে আসতে পেরেছি। দিনের বেলা বাড়ি থেকে বেরোলেও সারাটা দিন স্টেশনেই কাটিয়ে দিয়েছিলাম। আলো ফুরিয়ে গেলে সন্ধ্যাবেলায় পুনরায় গ্রামে প্রবেশ করে চুপি চুপি মল্লিক বাড়িতে প্রবেশ করেছি। সামনে কোনো বদ্ধ দুয়ার না থাকার জন্য ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। তুই তুই কি শিওর এখানে তেনাদের কেউ আছেন? ঝোলা থেকে নিজের কাজের জিনিসপত্র বের করছিল সৌমিলি। এবার আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। দেখ পিলি, ইউরোপ আমেরিকা ঘুরে না আমার 33টা হন্টেড হাউস ভিজিটের এক্সপিরিয়েন্স আছে, বুঝলি? আর তাছাড়া যেসব গ্যাজেটস এনেছি না, ভূত বাবা যে যেখানে ঘাপটি মেরে থাকুক না কেন, ঠিক ঘেঁটি ধরে টেনে বার করে আনবো। এই চল, বাড়িটা একবার চক্কর মেরে আসি, তারপর একটা ভালো দেখে রুম বেছে নিয়ে রাত্রিবাসের আয়োজন করে ফেলবো। ভূতান্বেষণের জন্য আজকের ভূত চতুর্দশীর দিনটাই কি আদর্শ বলে বেছে নিয়েছে সৌমিলি? ইতিমধ্যেই পাক্কা প্রফেশনালদের মতো হাতে কি একটা যন্ত্র নিয়ে সারা বাড়ি চক্কর দিয়ে ফেলেছে। দোতলায় যাওয়ার সিঁড়ির যা জরাজীর্ণ অবস্থা দেখলাম, তাতে একতলাতেই রাত্রিবাস করাটা নিরাপদ বলে মনে হলো। চারপাশটা জোরালো টর্চের আলো ফেলে ভালো করে দেখে নেওয়া হলো। মশা মাছি সাপ খোপ থেকে বাঁচার জন্য অবশ্য উপযুক্ত ব্যবস্থা করে আসাই হয়েছে। আশেপাশে যে কটি ঘরের দরজা খোলা পেলাম, তার সব কটিতেই ঢু মেরে দেখা হলো। অধিকাংশই খালি। মেঝেতে পুরু ধুলোর আস্তরণ আর শুকনো ছড়া পাতার স্তূপ। কড়িপারকার ছাদ থেকে কালো ঝুলের পরত নেমে এসেছে। বিশ্রী বুনো আষ্টে গন্ধ সব ঘর থেকেই পেলাম। আমার মনটা কেন জানি থেকে থেকেই খুব ডাকছিল। কারণ অবশ্য জানা নেই। মিলিকে এসব বলাই বৃথা, খামোখা আমার ভীতি নিয়ে উপহাস করবে। হল ঘরের দক্ষিণ দিকের একটা ভাঙাচোরা ঘর কেন জানি ওর ভারী পছন্দ হয়ে গেল। একদিকের দেওয়াল ভাঙা, আসবাবপত্র কিছুই নেই, কেবল
একখানি বিবর্ণ মলিন আয়না, তাতে মুখও দেখা যায় না ঠিকঠাক। মিলির হাতে কম্পাসের মতো কিছু একটা যন্ত্র, তাতে অনেকগুলি দাগ কাটা ঘর রয়েছে, আর আছে লাল রঙের কাঁটা। এই বিশেষ ঘরটিতে প্রবেশ করতেই সেই লাল কাঁটা হঠাৎই ভীষণ চঞ্চল হয়ে ছোটাছুটি শুরু করলো। গ্রেট, বেশ ভালো রিডিং পাচ্ছি বুঝলি। আমার মনে হয় এই ঘরেই নাইট স্টেটা করাটা ঠিক হবে, সারা রাত না অবজার্ভ করতে পারবো। সবকটা ঘরেরই কড়িবর্গা থেকে একটা দুটো বাদুড়কে ঝুলতে দেখেছি। এই ঘরটাও তার কোনো ব্যতিক্রম নয়। মানুষের পরিত্যক্ত পোড়ো বাড়িতে রাজ্যের আরশোলা, ইঁদুর, ছুঁচো, বাদুড়, চামচিকে ইত্যাদি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাও কেন জানি মাথার উপর নিঃশব্দে ঝুলে থাকা এই নিশাচর প্রাণীগুলোকে দেখে বুকটা ভারী শিরশির করে উঠল। বারবার উপরের দিকে আমাকে তাকাতে দেখে মিলি আশ্বস্ত করে বলল, ওদের নিয়ে কোনো চিন্তা নেই রে, তুই ওদের বিব্রত না করলে ওরাও তোকে ঘাঁটাতে আসবে না। একটা কাজ কর বুঝলি, জানলাগুলো বরং খুলে রাখ, রাত গভীর হলে ওরা নিজেরাই শিকারের খোঁজে বাইরে বেরিয়ে যাবে। অগত্যা কোনো প্রতিবাদ না করে জানালা খুলে দিলাম। ঘরের ধুলো ময়লা যতটা সম্ভব সাফ করে শতরঞ্জি বিছিয়ে মেঝেতেই বসে পড়লাম দুজনে। করাতবিহীন জানলা দিয়ে হু হু করে বয়ে আসছে ঠান্ডা হাওয়া, সাথে ঝিঝি পোকার কলতান। একখানি মশা তাড়ানোর ধূপ ও একটি মাত্র মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। টর্চ বা মোবাইলের তীব্র আলো জ্বালানো নিষিদ্ধ, তাতে নাকি তেনাদের আগমনের অসুবিধে হতে পারে, বোঝো। রাত ক্রমশ বাড়তে লাগলো। দুজনে পিঠুপিঠি বসে আছে যাতে সব দিকেই নজর রাখা যায়। কারোর চোখে কিছু পড়লেই সাথে সাথে একে অপরকে সজাগ করবে। মিলির এসব ভূতের বাড়িটারি ঘোরার ইতিমধ্যেই অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে বটে, সেগুলোই ফিসফিস করে গল্প করে শোনাচ্ছিল আমায়। এমনিতে কেমন একটা লাগতো জানি না, কিন্তু এই নির্জন পোড়ো বাড়িতে রাত বিরেতে বসে ভূতের গল্প শুনে শরীর প্রায় হিম হয়ে যাচ্ছিল আর কি। কুচকাচ কোথাও কোনো শব্দ হলে দুজনে চুপ করে কান পেতে বোঝার চেষ্টা করছিলাম। সৌমিলির পিটকুটে যন্ত্রপাতিগুলো থেকে থেকে গো গো করে ডাক ছেড়ে বিকট চমকে দিচ্ছিল আমায়। ও মাঝে মাঝে সেগুলো থেকে কী সব রিডিং নিয়ে নিজের নোট বইতে খসখস করে টুকে রাখছিল। এক পাকে চোখ পড়তেই দেখি বাদুড়গুলো কখন জানি নিঃশব্দে জানালা গলে বেরিয়ে গিয়েছে। ভালোই হলো বাবা, কেন জানি প্রাণীগুলোকে মোটেই বরদাস্ত করতে পারছিলাম না। বাদুড় আর চামচিকের মধ্যে পার্থক্য কিছু আছে কি? আছে, তবে খুব সামান্যই। বাদুড়ের প্রধান দুটো দল আছে বুঝলি, একটাকে বলা হয় মেগাকাইরোপটেরা, আর একটাকে বলা হয় মাইক্রোকাইরোপটেরা। এই মাইক্রোকাইরোপটেরার সদস্যই হচ্ছে চামচিকে। এরা হচ্ছে বাদুড়ের জ্ঞাতি ভাই, অর্থাৎ ছোট আকৃতির এক প্রজাতির বাদুড়কেই চামচিকে বলা হয়। বাহ,
ভূত প্রেত ছাড়াও প্রাণী জগৎ নিয়েও তোর বেশ জ্ঞান আছে দেখছি। রাখতে হয় বস, রাত বিরিতে নিশাচর প্রাণীদের নিয়ে কাজ করতে হলে একটু নলেজ তো রাখতেই হয়। বাই দ্য ওয়ে, মানুষের সাথে বাদুড়ের একটা প্রজাতিগত সাদৃশ্য আছে, সেটা জানা আছে কি? মানুষের সঙ্গে বাদুড়ের? আর কি যে বলিস, প্রাণীগুলোকে দেখতেই কেমন কদাকার। তার উপরে বনবাদার বা ভুতুড়ে বাড়িতে ওদের উপস্থিতি কোনোটাই আমার ঠিক সুবিধের মনে হয় না। ভ্যাম্পায়ার ব্যাটও তো হয় বলে শুনেছি, রক্তচোষা বাদুড়, বাপরে। এ প্রজাতিও এই দেশে পাওয়া যায় না, কাজেই তোর ভয় পাওয়ার কিছু নেই। বুঝতেই পারছি রে, ওদের প্রেজেন্সটা ঠিক মেনে নিতে পারছিস না। তবে যাই হোক, বাদুড় বা চামচিকে কিন্তু স্তন্যপ্রায়ী প্রাণী, ডানা ছাড়া সারা গায়েও লোমের উপস্থিত আছে, কাজেই খুব দূরের হলেও মানব প্রজাতির সাথে কিন্তু ওদের একটা ক্ষীণ সম্পর্ক আছেই। বুঝতে পারছিলাম। এসব কথা বলে আমার মনে একটু সাহস জোগানোর চেষ্টা করছিল মিলি, কিন্তু তবুও মন থেকে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছিলাম না। 7:30 অবধি প্রায় এমনভাবেই কাটল। সাথে হটপটে রাতের জন্য স্যান্ডউইচ বানিয়ে আনা হয়েছিল। 11টার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকতেই মিলি পুনরায় নিজের নোট বইতে মন দিল। আমি নিজের মোবাইলটা নিয়ে খুটখাট করছিলাম। কোনো একটা বইটই পড়তে পারলে বেশ হতো, কিন্তু বেশি জোরালো আলো জ্বালালে আবার তেনাদের অসুবিধে, অনুমতি নেই। রাত জাগার অভিজ্ঞতা তেমন একটা নেই আমার। 12টা বাজতে না বাজতেই দু চোখের পাতা ভারী হয়ে আসে। হঠাৎ কেমন জানি বিকট তুমতাম শব্দে ঘুমটা ফিকে হয়ে এলো। মিলি কনুইয়ের খোঁচা মেরে আমাকে পুরোপুরি জাগিয়ে দিল। দুজনের শ্বাস বন্ধ করে উৎকর্ণ হয়ে বসে রইলাম। ঠিক কারো যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভারী সিঁড়ি দিয়ে উপরে ওঠা নামার শব্দ, যেমন জোরালো তেমনি বিকট। অনেকটা খড়ম পায়ে শরীর টেনে টেনে কাঠের সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার শব্দর মতো। আগেই বলেছি, দোতলা সিঁড়ির অবস্থা মোটেও স্বাস্থ্যকর নয়। আমরা একতলার হল ঘরের পাশেই একটা ঘরে ঘাঁটি গেড়েছিলাম। এত শব্দ করে দোতলা সিঁড়ি পেয়ে কোনো মানুষ অন্তত ওঠানামা করার ঝুঁকি নেবে না। উত্তেজনায় আমার গায়ের রোম খাড়া হয়ে গেছিল। কাঁপা কাঁপা হাতে মিলির কাঁধে হাত রাখলাম। ওরও দেখি উত্তেজনায় মুখ গম্ভীর হয়ে গিয়েছে, তবে আদৌ ভয়টয় বিশেষ পেয়েছে বলে তো মনে হচ্ছে না। নিজের ঠোঁটের উপরে একটা আঙুল চাপা দিয়ে আমাকে কোনো রকম শব্দ করতে নিষেধ করল। তারপর নিজের কিট ব্যাগ থেকে একটা জোরালো সার্চ লাইট বের করে উঠে পড়ল। এবার বেগতিক দেখে আমিও ধরফর করে উঠে পড়লাম। মিলি আমাকে ইশারায় ঘরের ভেতরেই থাকতে বলে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। ওকে যে বারণ করব সেটুকু সময়ও আমাকে দিল না। জ্বরের রোগীর মতো কাঁপতে কাঁপতে আমি ফের শতরঞ্জির উপরেই বসে রইলাম। এখান থেকে হল রুমটা পুরোপুরি দেখতে পাওয়াও যায় না, তবে টর্চের আলো ঘোরাফেরা দেখে বুঝতে পারলাম মিলি জোর কদমে অশরীরীর সন্ধান করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই সেই বিকট আওয়াজটা থেমে গিয়েছে। মিলিকে এবার ঘরে ডেকে নেব কিনা ভাবছি, এমন সময় খোলা জানলা দিয়ে ছটফট শব্দ করে কি যেন একটা ঘরের মধ্যে প্রবেশ করলো। কি সর্বনাশ! সেই পাদুর বাবাজির পুনরায় আবির্ভাব ঘটেছে দেখছি। ইতিমধ্যে কি ওনার রাতের খাবার সারা হয়ে গিয়েছে, নাকি ডিনারের জন্য ফিরে এসেছেন?
এসব 7-5 উল্টোপাল্টা ভাবতে ভাবতে খেয়ালই করিনি ঘরের একদিকের দেওয়ালে অন্ধকার জমাট বেঁধে একটি আকার ধারণ করেছে। সে এক ভয়ানক বিভৎস মূর্তি। তার পা দুটো শূন্যে ঝুলে রয়েছে, মাথা নিচের দিকে, পিঠের দুপাশে ছড়িয়ে রয়েছে নখরযুক্ত বিশাল ডানা। থরথর করে কাঁপছিলাম আমি, জিভ পুরো শুকিয়ে আড়ষ্ট হয়ে গিয়েছে। চিৎকার করে যে মিলিকে ডাকবো সেই শক্তিটুকু আর অবশিষ্ট নেই। হঠাৎ সেই অস্পষ্ট আয়নার দিকে চোখ পড়তেই বুকের রক্ত যেন জল হয়ে গেল। বাদুর সদৃশ্য বিশাল এক প্রাণীর জ্বলন্ত অঙ্গারের মতো তীব্র লাল একজোড়া চোখ যেন আমার দিকে ভীষণ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কানে ভেসে আসছে চাপা গর্জন ধ্বনি। দেওয়ালে চূড়া বিশাল ডানা দুটোর সনসন শব্দ করে বারবার ঝাপটা দিচ্ছে। হঠাৎ কড়িকাঠ থেকে গোত্তা মেরে সেই বাদুরটা একটা বিকট কিচকিচ শব্দ করে আমার দিকেই নেমে এলো। কোনো রকমে একটু গো গো শব্দ করতে পেরেছিলাম। তারপর আর কিছু মনে নেই আমার। ভোরের বেলা আলো ফুটতেই সৌমিলি এক ঠেলা দিল পিয়ালিকে। ধুর ধুর, শুধু শুধু রাত জায়গাটাই বেকার গেল। রাতে শুধু এই দুধদার শব্দ ছাড়া কিছু শুনতে বা দেখতে পাওয়া গেল না। তবে তুই কিন্তু বেশ নাক ডাকিয়ে ঘুমিয়ে নিলি বল। পিয়ালি কোনো উত্তর না দিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে বসল। তারপর কড়িকাঠে চলতে থাকা বাদুরটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, ঠিকই বলেছিস, ভূত টুত কিছুই নেই। কড়িকাঠে উল্টো হয়ে ঝুলে থাকতে থাকতে আমি আসল পিয়ালি শুধু অসহায় ভাবে ওদের দুজনকে চলে যেতে দেখলাম। যখন থেকে আমার জ্ঞান হয়েছে, নিজেকে আবিষ্কার করেছি সম্পূর্ণ ভিন্ন একটি শরীরে, যে শরীর আমার নিজের নয়, এমনকি কোনো মানুষেরও নয়। এ শরীর মানুষেরই মতো আর এক স্তন্যপায়ী প্রাণীর, একটি বাদুরের শরীর। আর আমার মনুষ্য শরীর দখল করে নিয়েছে গত রাতের কোনো এক অশরীরী প্রেত। এখন থেকে আমার সমগ্র মানবিক সত্তা নিয়ে এই বাদুরের শরীরেই সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। গতকাল রাতে ঠিক কি কি হয়েছিল আমার সাথে, এই কথা পৃথিবীর আর কাউকেই জানাবার কোনো উপায় রইল না। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।